প্রিয় স্টুডেন্ট, তোমরা যারা আমার কাছে অফলাইন ক্লাস করেছো তাদেরকে আমি কেমিস্ট্রির সমস্ত চ্যাপ্টার পড়িয়ে শেষ করে দিয়েছিলাম, থিওরির টপিকগুলো। এবার প্রত্যেক চ্যাপ্টারের আমি 3টা পিরিয়ডে প্র্যাকটিস সেট করাবো এবং প্রথম পিরিয়ডে থাকবে এমনভাবে কোশ্চেনটা আমি সেট করব যাতে চ্যাপ্টারগুলো রিভিশন হয়ে যায়। পুনরায় যাতে কনসেপ্ট রিভিশন হই। যখন সেটা হয়ে যাবে আবার নেক্সট পিরিয়ডের আমি দিব, তাতে কি হবে, প্রিভিয়াস কোশ্চেনগুলো থাকবে এবং সেটাও যখন পূর্ণ হয়ে যাবে তো সেখানে আমি দিব তোমাদের, যাতে নতুন নতুন কোশ্চেনগুলো যে প্র্যাকটিস সেট তৈরি হচ্ছে সেখান থেকে তুলব এবং তুলে তার সলিউশন আমি করে দেখাবো, যাতে এভাবে কোশ্চেন আসতে পারে। কারণ বর্তমানে কি হচ্ছে, এক্সামের প্যাটার্নগুলো চেঞ্জ হচ্ছে, কোশ্চেনের লেভেল আগের তুলনায় অনেক পরিবর্তন আসছে। তো তোমাদেরকে সেইভাবেই প্র্যাকটিস করে এগিয়ে যেতে হবে। তো দেখো, আজকে আমি তোমাদের অ্যাটমিক নাম্বার যে চ্যাপ্টার আমি পড়িয়েছিলাম প্রথমে, অ্যাটমিক নাম্বার, এই চ্যাপ্টারটা পড়িয়েছিলাম, মানে পরমাণু বা পরমাণুর সংখ্যা চ্যাপ্টারটা পড়িয়েছিলাম। এই চ্যাপ্টার থেকে কোশ্চিন সেট করেছি এবং সেই কোশ্চিন তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, 1 নম্বর কোশ্চিন, কার্বন পরমাণুর পারমাণবিক সংখ্যা 6 এবং পারমাণবিক ভর 12। কার্বনের মধ্যে কতগুলি প্রোটন থাকে? অপশান দিয়েছে 6, 12, 18, 0। তো আমি পড়িয়েছিলাম এক্স যে কোনো একটা মৌল, নিচে কি থাকবে জেড আর মাথায় থাকবে এ। উপরের অংশটাকে আমি কি বলেছিলাম, উপরের অংশটা তোমাদের ছিল অ্যাটমিক মাস। আর অ্যাটমিক মাস টার্মটা যে আছে এর বাংলা অর্থ কি ছিল? পরমাণুর ভর, তাই না? তো এর বাংলা অর্থ কি ছিল? পারমাণবিক ভর বা পরমাণুর ভর। আর নিচে যে জেড ছিল, জেড ধরেছিলাম, সেটা আমি পড়িয়েছিলাম অ্যাটমিক নম্বর, অ্যাটমিক নাম্বার মানে পরমাণুর কি সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক। এই টার্মটা তোমরা বইয়ে পাবা। এবং অ্যাটমিক নাম্বারকে আমি ইকুয়াল টু দিয়ে পড়িয়েছিলাম নাম্বার অফ প্রোটন, এবং নাম্বার অফ প্রোটন যা হবে তা কি হবে? নাম্বার অফ ইলেকট্রন। ওকে, তো আমি কি বললাম, এক্স হচ্ছে যে কোনো একটা মৌল ধরে নিয়েছি, যে কোনো মৌলের মাথায় যেটা লেখা থাকবে সেটা কি থাকবে? অ্যাটমিক মাস থাকবে বা পরমাণুর ভর থাকবে। এবং যে নিচের অংশে জেড থাকবে, যে কোনো সংখ্যা থাকবে, সেটাকে কি বলবো? অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক। আর ওটাই কি হবে? প্রোটনের সংখ্যা। ওটাই কি হবে? ইলেকট্রনের সংখ্যা। মনে রাখার জন্য এইভাবে আমরা বলেছিলাম। কোশ্চিনে বলেছে কার্বন পরমাণু, কার্বনের সংকেত কি? কার্বন মৌলের সি, তাই না? বলছে পারমাণবিক সংখ্যা, তো নিচেরটা কি? পারমাণবিক সংখ্যা কত বলেছে? 6। এবং পারমাণবিক ভর 12। দেখো, মাস মানে কি? ভর, তাই না? পারমাণবিক ভর, তাহলে ভর কি হয়ে যাচ্ছে এখানে? 12 মাথায়। বলছে কতগুলি প্রোটন আছে? ইজি কোশ্চেন আছে। অ্যাটমিক নাম্বারটাই কি? নাম্বার অফ প্রোটন। তাহলে কার্বন পরমাণুর ক্ষেত্রে পি মানে প্রোটন ইকুয়ালস টু কত পেলাম? অ্যান্সার 6। অপশান হচ্ছে এ নাম্বার অপশান তোমাদের অ্যান্সার। তো 1 নম্বর কোশ্চেন আমরা সলভ করলাম। তারপরে 2 নম্বর কোশ্চেনে আসব এবং বলেছে পরমাণুর নিউক্লিয়াসের গঠন হলো প্রোটন, নিউট্রন, প্রোটন এবং নিউট্রন, আর ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো পরমাণুর নিউক্লিয়াস, যখন পরমাণু পড়িয়েছিলাম তো কেন্দ্রকে কি থাকে? নিউক্লিয়াস, এবং তার চারিদিকে ইলেকট্রনগুলা কক্ষপথে ঘোরাঘুরি করে, বৃত্তাকার কক্ষপথে ঘোরাঘুরি করে, এরকমভাবে বুঝিয়েছিলাম। তো যেহেতু মাঝখানে কি থাকে? নিউক্লিয়াস, আর তার চারিদিকে কি থাকে? কক্ষপথ,
আর কক্ষপথে কারা ঘোরাঘুরি করে? ইলেকট্রন ঘোরাঘুরি করে কোথায়? কক্ষপথে। তাহলে মাঝখানে কি থাকে? প্রোটন আর কি? নিউট্রন। তাহলে দেখো কি বলেছে 2 নম্বর কোশ্চেন, যে পরমাণুর নিউক্লিয়াসের গঠন হলো প্রোটন হবে শুধুমাত্র অপশান এ? মোটেই হবে না। অপশান বি শুধুমাত্র নিউট্রন ধরা যাবে কি? কখনোই হবে না। এবং অপশান সি দেখো প্রোটন এবং নিউট্রন। তাহলে অপশান সি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। 2 এর অ্যান্সার কি হবে? 2 এর অ্যান্সার অপশান সি। আর অপশান ডি এ যদি দেখো, তার সঙ্গে ইলেকট্রন জুড়ে দিয়েছে। দেখো নিউক্লিয়াসের মধ্যে তো ইলেকট্রন থাকে না, কেন্দ্রকে ইলেকট্রন থাকে কি? থাকে না। কেন্দ্রকের বাইরে ইলেকট্রন তার নিজস্ব কক্ষপথে ঘোরাঘুরি করে। 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন স্ক্রিনে দেখো, নিচের মধ্যে কোনটি নিউক্লিয়ন নেই? নিউক্লিয়ন বলেছে, তো আমি একই জিনিস আছে, আমি বলেছিলাম প্রোটন প্লাস নিউট্রন দুটা মিলে কি তৈরি হবে? নিউক্লিয়ন। প্রোটন প্লাস নিউট্রন মিলে কি হবে? নিউক্লিয়ন। তো দেখো অপশান আছে এখানে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন আর পজিট্রন। নিউক্লিয়ন নেই বলেছে এখানে। তো দেখো নিউক্লিয়নের মধ্যে কি থাকছে? প্রোটন। তাহলে অপশান এ হবে কি? হবে না, নেই বলেছে। এবং অপশান বি আছে নিউট্রন, নিউট্রনও আছে নিউক্লিয়নের মধ্যে, তো অপশান বিও হবে না। আর ইলেকট্রন মানে হচ্ছে কি? দেখো ইলেকট্রন তো নেই নিউক্লিয়াসের মধ্যে বা নিউক্লিয়নের মধ্যে, ইলেকট্রন তো নেই, তাহলে অপশান তোমাদের অ্যান্সার হয়ে যাবে এটাও সি, ইলেকট্রন। আর পজিট্রন কথাটা তোমাদের কাছে নতুন টার্ম আছে। পজিট্রন কথার অর্থ হচ্ছে ইলেকট্রনের প্রতিকণা বা ইলেকট্রনের মাথায় যদি প্লাস চিহ্ন দিয়ে দিই, দেখো ইলেকট্রনের মাথায় কি হয়? মাইনাস। যেহেতু ইলেকট্রন কি? নেগেটিভ চার্জ, কিন্তু ইলেকট্রনের মাথায় যদি প্লাস চিহ্ন দিই তাহলে এটাকে বলা হয় ইলেকট্রন থেকে না হয়ে পজিট্রন। যেহেতু পজিটিভ চার্জ আসছে এখানে ইলেকট্রনের সঙ্গে, তো কি হবে? ওটা পজিট্রন। এবং এর যে ভর থাকবে, ইলেকট্রনের ভর এবং পজিট্রনের ভর কি হবে? দুটা ইকুয়াল হবে, মানে ইলেকট্রনেরই প্রতিরূপ বলতে পারি, কিন্তু পজিটিভ রূপে। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন দেখো, এক্স পরমাণুর পারমাণবিক সংখ্যা 20। দেখো এই 1 নম্বরের মতোই এক্স যে কোনো একটা মৌল ধরছে, তো আমি লিখে নিই এক্স হচ্ছে একটা পরমাণু যে কোনো, এবং তার পারমাণবিক সংখ্যা। তো দেখো কনসেপ্টে পারমাণবিক সংখ্যা মানে কি? অ্যাটমিক নাম্বার, তার মানে নিচে হবে। পারমাণবিক সংখ্যা 20, তো নিচে আমি 20 দিলাম। তার ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি? 4টা অপশান দিয়েছি। তো দেখো ইলেকট্রন বিন্যাসে তোমাদের পড়িয়েছিলাম প্রথম কক্ষে 2 থাকে, তারপরের কক্ষে 8, তারপরের কক্ষে আবার 8, 2 8 8, তারপরে 18 18 এবং 32, 32। তো 2 8 18 32, 8 দুবার নিব, 18 দুবার নিব, 32 দুবার নিব। তো দেখো অপশান এ যদি আমি মিলাই 20-র ক্ষেত্রে, তো দেখো 2 করে করে কমাই, প্রথমে 2 চলে গেল, তারপরে কত যাবে? 8, 8ও চলে গেল, 2 8 10 হয়ে গেল, থাকলো কত? 10। তো আবার 8 নিয়ে নিব, বাঁচলো কত? 2। 8 8 16 17 18, 2 বাঁচে। তো দেখো অপশান কি হয়ে যাবে? সি, 2 8 8 2। তাহলে 4 নম্বরের অ্যান্সার কি পেলাম? অপশান সি। তারপরে 5 নম্বর কোশ্চেনে এসো। দেখো 5 নম্বর কোশ্চেন, নিচের মধ্যে কার ভর সর্বাধিক? অপশান এ ইলেকট্রন, বি প্রোটন, সি নিউট্রন, ডি হাইড্রোজেন নিউক্লিয়াস। তো তোমাদের ভর পড়িয়েছিলাম প্রত্যেকটারই, ইলেকট্রনের ভর, প্রোটনের ভর এবং নিউট্রনের ভর, এই 3টি কণার ভর আমি পড়িয়েছিলাম। তো যদি ইলেকট্রনের ভর আমি খুঁজি, তাহলে ইলেকট্রনের ভর কি ছিল? 0.0005 AMU। প্রোটনের ভর কি ছিল? 1 AMU। এবং নিউট্রনের ভর ছিল 1
AMU। যদি এখানে যদি বলতো সর্বনিম্ন, তাহলে আমি ইলেকট্রন এখানে টিক চিহ্ন করতাম, কারেক্ট অ্যান্সার ইলেকট্রন হতো। কিন্তু সর্বাধিক বলেছে, তাহলে দেখো এখানেও 1 AMU আর এখানেও 1 AMU। তাহলে আমি কাকে সর্বাধিক করব, প্রোটনকে না নিউট্রনকে? আর হাইড্রোজেনের নিউক্লিয়াস অপশান ডি যেটা বলেছে, তো হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয় 1H1, তাহলে এর প্রোটন ইকালস টু কত 1, ইলেকট্রন ইকালস টু কত 1, যেহেতু নাম্বার অফ প্রোটন কি হবে নাম্বার অফ ইলেকট্রন। তাহলে নিউট্রন ইকালস টু কত হবে, উপরেরটা থেকে নিচেরটা বাদ হবে, মাইনাস হবে। তাহলে দেখো নিউট্রন ইকালস টু 1 - 1 0। তাহলে আমি এই জিরোটাকে আর ধরছি না, যেহেতু এর নিউক্লিয়াস কি হয়ে যাচ্ছে 0। কিন্তু এই দুটার মধ্যে কনফিউশন থাকছে, 1 AMU, তাই না? এটা তো হবেই না অ্যান্সার। তাহলে আমি বুঝতে পারলাম প্রোটন বা নিউট্রন হবে, কিন্তু কার বেশি হবে? যদি এটাকে আমি কেজিতে কনভার্ট করি বা কেজিতে এর মানটাকে আমি মনে রাখি, তো দেখো প্রোটনের ক্ষেত্রে যদি আমি 1 AMU এর কেজিতে মান বের করি, তাহলে এর মান হবে 1.672 ইন্টু 10⁻⁻27 কেজি। আর নিউট্রনের দেখো একই রকমভাবে 1.672 এর জায়গায় জাস্ট 5 লিখে দেব, ইন্টু 10⁻⁻27 কেজি। তাহলে এবার তোমরা বলো কার ভর বেশি? কার ভর বেশি? তো অ্যান্সার হবে প্রোটনের ভর এখানে কি সর্বাধিক। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, অ্যাটমিক থিওরি বা পরমাণু সিদ্ধান্ত প্রথম কে দিয়েছিলেন? তো আমি প্রথমেই পড়িয়েছিলাম যে অ্যাটম ডিসকভার্ড বাই জন ডাল্টন, তাই না? তো অপশানে দেখো সেটা আছে কি, অপশান এ অ্যাভোগাড্রো, অপশান বি নিউটন, অপশান সি পাস্কাল, আর অপশান ডি জন ডাল্টন। অ্যাভোগাড্রো যেটা আছে অপশান এতে 6 নম্বরের, অপশান এতে লেখা আছে তোমার অ্যাভোগাড্রো। অপশান এতে অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো সম্বন্ধে তোমাদের পড়িয়েছিলাম যে অ্যাভোগাড্রো নাম্বার বা অ্যাভোগাড্রো সংখ্যাকে ক্যাপিটাল এন দ্বারা ডিনোট করা হয় এবং এর মান কি ছিল 6.022 ইন্টু 10⁻23। কোনো বইয়ে কি থাকে এই 6.022 না হয়ে 023 ইন্টু 10⁻23। ঘাবড়ানোর কিছু নাই, দুটোই সেম জিনিস। কিন্তু দেখো অ্যাভোগাড্রো পেয়ে গেলাম, নিউটন তো তোমাদেরকে ফিজিক্সে পড়াবো নিউটন, যে নিউটনের 3টা সূত্র ছিল এবং তার উপর কী কীভাবে পড়তে হবে এবং কীভাবে কোশ্চেন আসতে পারে সেটা পরে আলোচনা করব। পাস্কালও তোমাদের ফিজিক্সে পড়াবো। কিন্তু অপশান ডি জন ডাল্টন, আর জন ডাল্টনই কী হবে অ্যাটমের আবিষ্কর্তা হবে। তো অপশান 6-এর যেটা কোশ্চেন আছে, অ্যাটমিক থিওরি প্রথম কে দিয়েছিল? জন ডাল্টন। এবং জন ডাল্টন অপশান ডি যেটা অ্যান্সার হচ্ছে কি জন ডাল্টন। আর জন ডাল্টন অ্যাটমিক থিওরির সঙ্গে সঙ্গে কি বলেছিলেন যে অ্যাটম হচ্ছে কি আনডিভিজিবল, মানে অ্যাটমকে কখনোই ভাগ করা যাবে না, মানে হচ্ছে অ্যাটম সব থেকে ক্ষুদ্রতম কণা পৃথিবীর। এবং যদি একই পদার্থ থাকে তাহলে ওই পদার্থের পরমাণু যে আছে, ওই পদার্থের অ্যাটম যে আছে তার ওজন এবং ধর্ম একই হবে। আর যদি পদার্থ দুটো আলাদা হয় তার ওজন আর ধর্ম কী হবে? আলাদা হবে। ধরে নাও একটা আমি সোনার টুকরো নিলাম আর একটা লোহার টুকরো নিলাম, তাহলে দেখো এর ভর কি হবে? সোনার ভর বেশি হয় আর লোহার ভর কি হবে? কম হয়, তাই না? লোহার ভর কম আর সোনার ভর বেশি। তো দেখো ওজন আলাদা হচ্ছে। একই রকমভাবে সোনার ধর্ম আলাদা, লোহার ধর্ম আলাদা। যেমন সোনার ক্ষেত্রে অক্সিডেশন হয় না, মানে মরিচা লাগে না, কিন্তু লোহার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি অক্সিজেনের প্রভাবে অক্সিডেশন ক্রিয়া কার্যকরী হয়। তো দুজনেরই ধর্ম আলাদা। এবং সে বলেছিল, আবার রিপিট করছি আমি, যে পদার্থর মধ্যে সবথেকে ক্ষুদ্রতম কণা হচ্ছে কি পরমাণু বা অ্যাটম। মানে পৃথিবীর যে কোনো কণা যে আবিষ্কার হচ্ছে, যে কোনো পদার্থ,
সেটা অ্যাটম নিয়ে, ছোট ছোট পরমাণু বা অ্যাটম নিয়ে আবিষ্কার হয়েছে, সেটা সে সিদ্ধান্ত দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে কি হয়েছিল, তার সিদ্ধান্ত ফেল হয়ে গেছিল, কারণ অ্যাটমকে 3 ভাগে ভাগ করা হয়েছিল এবং ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের আবিষ্কার হয়েছিল। ইলেকট্রন, প্রোটন, নিউট্রনে যখনই আসলাম, তো বলো ইলেকট্রনের আবিষ্কারককে, বা একে ছোট হাতের ই দিয়ে ডিনোট করা হয়। ইলেকট্রনের আবিষ্কারককে, তো ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে জে থমসন। বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। জে থমসন। তারপরে বলো প্রোটন, প্রোটনের আবিষ্কারককে, প্রোটনের আবিষ্কারক হচ্ছে তোমার রাদারফোর্ড। রাদারফোর্ড। একই রকম ভাবে বেঁচে থাকলো কি নিউট্রন, নিউট্রনের আবিষ্কারককে জেমস চ্যাডউইক। জেমস চ্যাডউইক। তোমাদের ম্যাটেরিয়াল যদিও আমি দিয়ে দিয়েছি এই সমস্ত। নেক্সট কোশ্চেন দেখো এবার। নেক্সট কোশ্চেন কি আছে, পরমাণুর এম কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত? এম কক্ষ আমি পড়িয়েছিলাম, দেখো পরমাণুর মাঝখানে কি থাকে, নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন প্লাস নিউট্রন, আর তার চারিদিকে কি আছে, বৃত্তাকার কিছু কক্ষপথ আছে। আমি পুনরায় রিপিট করছি যাতে তোমাদের রিভিশনটা খুব সুন্দরভাবে হয়। আর কক্ষপথের মধ্যে কারা ঘুরফির করছে, ইলেকট্রন। আর কক্ষপথগুলোর নাম কি ছিল, প্রথম কক্ষপথের নাম কে, তারপরে এল, তারপরে এম, তারপরে এন। আর এদের মধ্যে কোন কক্ষপথে কটা ইলেকট্রন এভাবে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করবে, সেটার ফর্মুলা ছিল 2n²। আর এই ছোট হাতের এন যেটা লিখলাম আমি, এই এন এর মানে হচ্ছে যে কক্ষপথের সংখ্যা। তো দেখো আমি যদি কে কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বের করি, তো কে কক্ষপথ পরমাণুর কাছে আছে এবং 1 নম্বরে আছে, তাই না? এখান থেকে এটা 1 নম্বর কক্ষপথ। তাহলে কে এর ক্ষেত্রে এন এর মান কত হচ্ছে 1। তাহলে কে কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত হবে, তো দেখো 2n²। n² মানে কি 1 এর স্কোয়ার, এই ভ্যালুটা বসালাম আমি 1, ইকুয়ালস টু 2 × 1 এর স্কোয়ার মানে কি, তোমরা ম্যাথ করেছো 1, আর 2 1 2, 2 × 1 মানে 2। তাহলে কে কক্ষপথে আমি ইলেকট্রনের সংখ্যা কত পেলাম, 2। একই রকমভাবে যদি আমি এল কক্ষপথের বের করি, তো এল কক্ষপথে এন এর মান কত, 2। একই রকমভাবে 2n² ফর্মুলায় বসাবো এবং ই এর মান পাবো ওখানে। তো 2 × n² মানে 2 এরই স্কোয়ার, তাই না? 2 × 2 এর স্কোয়ার মানে হচ্ছে তোমার এন এর স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার। তাহলে 2 × 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, আর 4 × 2 = 8। তাহলে এল কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কত পেলাম আমি, 8। একই রকমভাবে এম কক্ষপথে নির্ণয় করব। এম কক্ষপথ কত নম্বরে, 1 2 3। তাহলে এখানে এন এর মান কত হচ্ছে 3, এবং ই এর মান কত বা ইলেকট্রন সংখ্যা কত, তো 2 × n² মানে 3 এর স্কোয়ার। 3 এর স্কোয়ার কত, 2 × 9, আর 9 × 2 = 18। তাহলে এম কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কত পেলাম আমি, এম কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা পেলাম 18। দেখো অপশান সি আছে তোমার 18। লাস্ট বেঁচে গেল এন কক্ষ, সেটাও বের করে নি। এন কক্ষপথে এন এর মান কত তোমরাই বলো। দেখো 1 2 3 4, তাহলে কত হয়ে গেল, এন এর মান 4। তাহলে ই এর ভ্যালু বের করব, সেক্ষেত্রে 2 × n² মানে 4 এর স্কোয়ার, আর 4 এর স্কোয়ার তোমরা জানো 2 × 16 হয়ে গেল, আর 16 × 2 = 32, 32। দেখো অপশান ডি 32 আছে, কিন্তু আমাদের এম চেয়েছে, তাই না? তো এম এর কত পাচ্ছি আমরা, কত, 18 আমরা পাচ্ছি অপশান সি। এরকমই কোশ্চেন থাকবে যদি কোশ্চেন ইজি হয়। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, হাইড্রোজেন পরমাণুতে কতগুলি নিউট্রন থাকে? এখনই করলাম, দেখো
এসবই কোথায় করলাম একটা আমি এই যে এই জায়গাটাই করলাম। দেখো প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু ধীরে ধীরে তোমাদের রিপিট হচ্ছে, আর যখন এভাবে রিপিট হতে থাকবে তখনই পুরো চ্যাপ্টারটা মাথায় থাকবে ভালোভাবে। আমি আবার করছি। হাইড্রোজেন হচ্ছে কি একটা মৌল যার পরমাণুর সংখ্যা হচ্ছে 1 এবং পরমাণুর ভরও হচ্ছে 1। তাহলে বলো প্রোটন ইকুয়ালস টু কি পাবো 1, কারণ নিচেরটাই কি প্রোটন। আবার ইলেকট্রন ইকুয়ালস টু কি পাবো, এখনই পড়ালাম, দেখো নাম্বার অফ প্রোটন যা হবে নাম্বার অফ ইলেকট্রনও তাই হবে। তো সেই ক্ষেত্রে দেখো ইলেকট্রনও কি হবে 1, যেহেতু প্রোটন 1 তো ইলেকট্রনও 1। একই রকমভাবে নিউট্রন কত হবে, তো নিউট্রনের মান নির্ণয় করার ফর্মুলা কি, উপরের যে ভর সংখ্যা আছে আমি লিখছি একবার, ভর সংখ্যা মাইনাস পরমাণুর সংখ্যা। তাহলে ভর সংখ্যা থেকে যদি আমি পরমাণুর সংখ্যা মাইনাস করতে পারি তাহলে আমি ইকুয়ালস টু পাবো কি n, মানে নিউট্রনের সংখ্যা। তো দেখো ভর সংখ্যা 1 আর পরমাণুর সংখ্যাও 1, তাহলে কি হলো 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে বলো হাইড্রোজেন পরমাণুতে কতগুলি নিউট্রন আছে, তাহলে অ্যান্সার হবে 0। একই রকমভাবে তোমাদের যদি বলে হিলিয়াম পরমাণুতে, হিলিয়ামের দেখো তোমরা করবা বাড়িতে 2He মাথায় 4, তোমরা এটা নিজে থেকে ক্যালকুলেশন করবা, আমি নিজে থেকে কোশ্চেন দিলাম যে এর মধ্যে P ইকুয়ালস টু কত, E ইকুয়ালস টু কত এবং N মানে নিউট্রন ইকুয়ালস টু কত। আচ্ছা লিথিয়ামেরও করবা, Li নিচে হচ্ছে 3 আর উপরে হচ্ছে 6, তাহলে এর ক্ষেত্রেও তোমরা কি বের করবা, প্রোটন P ইকুয়ালস টু কত, তারপরে E ইলেকট্রন ইকুয়ালস টু কত এবং N ফর নিউট্রন ইকুয়ালস টু কত, তোমরা এটা এক্সট্রাভাবে করবা। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনে হাইড্রোজেন পরমাণুতে কতগুলি নিউট্রন থাকে, আচ্ছা সরি রিপিট হয়ে গেল কোশ্চেনটা। এবার 9 নম্বরে আসি। 9 নম্বর কোশ্চেন দেখো হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা কয়টি, একদম আইসোটোপ তোমাদের পড়িয়েছিলাম, আইসোটোপ, আইসোবার, আইসোটন এবং আইসো ইলেকট্রন, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে ভেঙে ভেঙে পড়িয়ে দিয়েছিলাম তোমাদের। তো বলছে হাইড্রোজেনের আইসোটোপ কত, তো আইসোটোপ যখন পড়িয়েছিলাম তো প্রথমেই আমি হাইড্রোজেন এক্সাম্পল নিয়েছিলাম আর পরপর 3টা হাইড্রোজেন লিখেছিলাম। প্রথমটাতে লিখেছিলাম 1H1, তারপরেরটাই লিখেছিলাম 1H2 এবং তারপরেরটা হচ্ছে 1H3। তাহলে দেখো হাইড্রোজেনের কয়টা আইসোটোপ পেলাম, 3টা, কি কি, হাইড্রোজেন 1, হাইড্রোজেন 2, হাইড্রোজেন 3। এই যে 1 আছে একে বলা হয় হাইড্রোজেন 1 নামে ডাকা হয়, 2 যেটা আছে এটাকে হাইড্রোজেন 2 নামে ডাকা হয় এবং এটার নাম হচ্ছে হাইড্রোজেন 3। এবং যদি এদের রাসায়নিক নামে যাই তখন হাইড্রোজেন 1কে বলা হয় প্রোটিয়াম। এগুলো থেকেও তোমাদের এমসিকিউ দিবে, যেহেতু 2টা আছে এখানে হাইড্রোজেন 2 তো একে বলা হয় ডিউটেরিয়াম, আর 3টা যখন থাকবে 3 আইসোটোপ যুক্ত হাইড্রোজেন তো সেটা হচ্ছে কি ট্রাইটিয়াম। আশা করি তোমাদের পড়ানো অংশগুলো মনে পড়ছে। ওকে, তো প্রত্যেক ভিডিওতেই মোটামুটি অ্যাপ্রক্স 10 কোশ্চেন নিয়ে আসবো আমি, মানে 10টা করে কোশ্চেন আলোচনা করব এবং ওই 10টা কোশ্চেনের মধ্যে যাতে অনেকগুলো কনসেপ্ট আমি বলতে পারি তার জন্য যাতে ভিডিও অনেক লম্বা না হয় সেই জিনিসটা খেয়াল রেখে আমি 10টা করেই কোশ্চেন আনবো। আজকে 9টা হলো, পরের দিন 10টা, 11টা বা কোনো দিন 8টাও হতে পারে। মূল কথা হচ্ছে কি যাতে কনসেপ্টের যাতে পরিমাণ না কমে যায়, কনসেপ্টের পরিমাণ যাতে না কমে সেই জন্য কোশ্চেন সংখ্যা বাড়াচ্ছি না, প্রথমে কনসেপ্টটাকে ক্লিয়ারিটি করছি যে এরকম কোশ্চেনে বা এরকম কনসেপ্টে এই ধরনের কোশ্চেন আসতে পারে। সেটা ক্লিয়ার হলেই কি হবে, পরবর্তীতে আমরা 20টা, 40টা, 50টা একবারেই প্র্যাকটিস করে আমরা
এগোতে পারবো। ঠিক আছে, তো এতটুকু ভালোভাবে করো প্র্যাকটিস। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, অবশ্যই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের এসে যাবে। জয় হিন্দ, জয় ভারত।